রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছে। করোনাকালীন সময় তোমাদের সচেতনতাই তোমাদেরকে করোনা মুক্ত রাখবে। আশা করি তোমরা সবাই সে মতোই স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম সম্পন্ন করবে। বাড়িতে থাকাকালীন অবস্থায় সাবধান থাকবে, বারবার সাবান জল দিয়ে হাত ধুবে। বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। এটা প্রতিদিনের বিজ্ঞাপনের মতোই সচরাচর প্রচারিত হচ্ছে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সব কিছু কাজ করবে। আমরা বিগত ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টাকে কার্যকরী করার জন্যে আমরা তার যে আনুষঙ্গিক যে বিষয়, যেমন রাসায়নিক বিক্রিয়া করার জন্য সমীকরণ দরকার। সমীকরণ তৈরি করতে গেলে আমার যৌগ গঠনের যৌগর দরকার। যৌগ গঠন শিখতে হবে। সেই যৌগ গঠন আসবে কীভাবে? সেখানে যোজনী আছে, প্রতীক আছে, এর সমন্বয়ে আমরা যৌগ গঠন করি। তাই আমরা গত ক্লাসে প্রতীক নিয়ে আলোচনা করেছি, সংকেত কীভাবে গঠন করতে হয় সেটাই আলোচনা করেছি। সেই সংকেত আশা করি তোমরা বাড়িতে চর্চা করেছো। তবুও আমি আরেকটু এইটা সম্পর্কে ধারণা দিই, যাতে পরবর্তীতে সমীকরণ তৈরি করার সময় তোমরা এটাকে সহজে করতে পারো। তাই আমরা সংকেত কীভাবে গঠন করব বলা ছিল ওই সময় ক্লাসে যখন বলেছি, একটা যৌগের নাম আমাদের লিখতে হবে। যৌগটা যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে বিগত ক্লাসে বলেছি এক একটা যৌগ উচ্চারণের দুইটা অংশ থাকে। দেখো, প্রথমে আছে ক্যালসিয়াম, তারপরে আছে ক্লোরাইড। এই দুটো অংশের একটা অংশ ক্ষারীয় অংশ আর একটা মূলক অংশ। এখানে ক্ষারীয় অংশ ক্যালসিয়াম, মূলক অংশ ক্লোরাইড। তাহলে আমরা এই দুইটা অংশকে আলাদা আলাদাভাবে আগে লিখি। ক্যালসিয়ামকে আমরা ক্যালসিয়ামের প্রতীক লিখব Ca, ক্লোরাইড ক্লোরিন থেকে ক্লোরাইড অর্থাৎ Cl। এবার এই দুইটা যখন আমার একত্রিত হয়ে একটা যৌগ গঠন হবে, তখন আমাদের দেখতে হবে এই ক্যালসিয়াম এর যোজনী কত। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিন তার যোজনী 1। এখন এই দুইয়ের সমন্বয়ে যখন আমরা যৌগ গঠন করব, তখন এই দুইটার যে যোজনী বদল হবে। ক্লোরিনের 1 যোজনী ক্যালসিয়ামের নিচে আসবে, ক্যালসিয়ামের 2 যোজনী ক্লোরিনের নিচে যাবে। তাই এটা হবে 1, এটার হবে 2। সাধারণত এই 1 যোজনীতে 1 এই সংখ্যাটা আমরা লিখি না, কোনো কিছু এটা ঊর্ধ্ব থাকে। তাই এইটা আমরা সুসম্পন্নভাবে কীভাবে লিখব? Cl2। এই হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইড। এটা এই যৌগটা এভাবেই গঠন করা হয়। আবার অন্য আরেকটু যৌগ দেখি। সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এখানেও দেখো দুইটা অংশ উচ্চারিত হচ্ছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা কার্বনেট। তাহলে প্রথমটা ক্ষারীয় অংশ, পরেরটা মূলক অংশ। এই দুইটার প্রতীক আমরা আগে লিখি। সোডিয়ামকে লিখব Na। কেন Na তার ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি।
ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে সোডিয়াম হয়, সেই ন্যাট্রিয়ামের Na থেকে আমরা সোডিয়ামের প্রতীক লিখেছি Na। কার্বনের একটা মূলক, তোমাদের যোজনীর যে তালিকা, বিভিন্ন মৌলের যে যোজনীর তালিকা, সেখানে সেই তালিকায় 67 পৃষ্ঠা তোমাদের বইয়ের শেষ অংশে দেখো, তালিকার শেষ অংশে আছে যৌগমূলক। সেখানে যৌগমূলক কাকে বলে তাও আমি বলেছিলাম। এবার সেটাকে আরেকটু খোলাসা করে বলি। ধরো কতগুলো মৌল, 2 বা ততোধিক মৌল একত্রিত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় একটা পরমাণুর মতো আচরণ করে। এখানে তেমনই একটা কার্বনেট ফেলে CO3। এই কার্বনেট, এখানে দেখো অক্সিজেন আর কার্বন, এই দুইটার সমন্বয় কার্বনেট তৈরি হয়েছে। তাহলে এই যৌগটা যখন আমার রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, তখন এইটা পুরোপুরি একটা পরমাণুর মতোই কাজ করবে, যেখানে যার সঙ্গে মিলিত হবে সম্পূর্ণরূপে, তাই এই CO3 তার সঙ্গে সম্পূর্ণরূপে মিলিত হবে। এই জন্যই এটাকে বলা হয় যৌগমূলক। এবার দেখো এই CO3 এইটা হচ্ছে কার্বনেটের কার্বনেটকে আমরা এভাবে লিখি। এখন দেখা যাক এই সোডিয়ামের যোজনী 1 তালিকায় দেখো সোডিয়াম 1 যোজনী, কার্বনেট CO3, এই কার্বনেট আছে দেখো 2 যোজনী। এখন এই দুইটাকে যখন আমরা একত্রিত করে একটা যৌগ গঠন করব, তখন এই হচ্ছে সোডিয়াম আর এই হচ্ছে CO3, এর যোজনী 1, এটা লেখা লাগলো না, এর 2 আছে, তাই সোডিয়ামের নিচে দিকে লিখলাম। এই হয়ে গেল সোডিয়াম কার্বনেট। এভাবেই আমরা সাধারণত যৌগ লিখে থাকি। এবার আমরা আমাদের প্রসঙ্গে যাই, সমীকরণ, রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ, এই রাসায়নিক সমীকরণটা কি? রাসায়নিক সমীকরণ হচ্ছে 2 বা ততোধিক যৌগ যখন তাদের পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর তখন ভিন্নধর্মী একাধিক যৌগের সৃষ্টি হয়। আর সেগুলো আমরা যখন সমতা বিধান, পরমাণু সমতা বিধানকে দেখাই, সেটাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। এই চিহ্নগুলো সাধারণত আমরা এভাবে দেখাতে পারি, যোগ চিহ্ন দিয়ে দেখাতে পারি, এরো চিহ্ন দিয়ে দেখাতে পারি, সমান চিহ্ন দিয়ে দেখাতে পারি। এরকমভাবেই আমরা এগুলোকে প্রকাশ করে থাকি। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে আমরা দেখি সমীকরণ কীভাবে লেখা হবে। যদি জিঙ্ক একটা ধাতু, এই জিঙ্ক যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি মিলিত হয়, তাহলে কি হতে পারে? এই জিঙ্ক এর সঙ্গে কিভাবে মিলিত হবে? অর্থাৎ এখানে যে দুটো মৌল আছে, হাইড্রোজেন আর ক্লোরিন, এর মধ্যে জিঙ্ক যেটাকে সর্বাধিক, এদের মধ্যে আসক্তিটা বেশি, তাদের নিয়ে এসে যৌগ গঠন করবে। দেখা গেছে, পরীক্ষায় দেখা গেছে এই জিঙ্ক এই দুইয়ের মধ্যে ক্লোরিনের প্রতি তার আসক্তিটা বেশি। তাই সে এখান থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে এর থেকে ক্লোরিনের সমন্বয়ে এখানে একটা যৌগ গঠন করবে, সেটা হবে জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড আমরা কিভাবে লিখব? জিঙ্ক ক্লোরাইড লিখব ZnCl, তবে জিঙ্কের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, তাই আমরা জিঙ্ক ক্লোরাইড লিখব এভাবে। এই জিঙ্ক ক্লোরাইড, এখানে জিঙ্ক যখন ক্লোরিনকে আকর্ষণ
ক্লোরাইড তৈরি করলো, হাইড্রোজেন তখন মুক্ত হয়ে যাচ্ছে। তখন হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, তাই এটাকে আমরা এইভাবে লিখি। এটাকে আমরা সাধারণত এইভাবে দেখাই, কারণ এটা একটা গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস এটা মুক্ত হয়ে যাবে জিঙ্ক ক্লোরাইড, এটা এক জাতীয় লবণ, যাকে প্রসঙ্গ করে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে জিঙ্ক যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এর থেকে জিঙ্ক ক্লোরাইড গঠন করে এবং হাইড্রোজেন বিমুক্ত করে। এখন এখানে মাঝখানে দেখা একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নটার উদ্দেশ্য কি? অ্যারো চিহ্নটার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা বিক্রিয়ক অংশে এই দুইটা অংশ সমন্বয় যখন করা হচ্ছে, এর থেকে নতুন জিনিস তৈরি হয়েছে, এটাকেই দেখানো হচ্ছে। তবে এর মধ্যে অণুর সংখ্যা সমতার বিধান দেখানো হয় নাই, কারণ দুই দিকের অণু পরমাণুর সংখ্যা সমান অসমান উভয় রকমের হতে পারে। তাই এটাকে অনিশ্চিতভাবে আমরা তীর চিহ্ন দিয়ে এটাকে দেখানো হয় যে এর সমন্বয়ে এইটা গঠিত হলো। এখন যদি এইটাকে আমরা সমতা দেখাতে যাই তখন আমার এই তীর চিহ্নটা থাকবে না, এইখানে তখন সমান চিহ্ন হবে। সমান চিহ্ন যদি আমি এখানে দিয়ে ফেলি তাহলে আমার কি করতে হবে? দেখা যাচ্ছে এখানে জিঙ্কের পরমাণু আছে একটা, এর পাশে জিঙ্কের পরমাণু একটা, এখানে হাইড্রোজেনের পরমাণু একটা, কিন্তু এখানে আছে দুইটা। তাহলে এখানে আমার হাইড্রোজেনকে দুই বানাতে হবে। দুইটা হাইড্রোজেন হলো, তার ফলে আমার দুইটা ক্লোরিন পাওয়া গেল। এখানে ক্লোরিন যুক্ত আছে। এই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন দেখাতে পারি। কিন্তু যখন আমরা এই পরমাণুর সংখ্যা, উভয় পক্ষের পরমাণুর সংখ্যা যদি আমরা সমতায় না আনি, তখন আমরা এই জিনিসটা লিখতে পারবো না। এই পরিবর্তে আমরা এবার দেখা যাক এরকম আর একটা বিক্রিয়া আমরা দেখি, রাসায়নিক আরেকটা সমীকরণ দেখি। হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন আর একটা, এই দুই গ্যাসের সমন্বয়ে আমরা একটা যৌগ পাই, সেটা হচ্ছে H2O অর্থাৎ পানি। আমরা সর্বদাই জানি যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া ঘটিয়ে পানি তৈরি হয়। এইটা যদি আমরা স্বাভাবিকভাবে লেখাবি তাহলে এই যে সমীকরণ, এই যে বিক্রিয়াটা সঠিক, কিন্তু এটাকে আমরা সমীকরণ বলবো না, কারণ সমীকরণ হতে গেলে আমার একটি চিহ্ন পরিবর্তে এইখানে সমান চিহ্ন আসতে হবে। যখন সমান চিহ্ন আসবে তখন উভয় পক্ষের পরমাণুর সংখ্যা মিল দেখাতে হবে। এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে অক্সিজেন আছে একটা। তাই এখানে আমার এই অক্সিজেন দুইটা বানাতে গেলে পাশে এটাকে একটা অণুতে একটা অক্সিজেন আছে, তাই দুটো অক্সিজেন হতে গেলে আমার দুটো অণুর প্রয়োজন হয়। সেজন্যই এখানে আমি দুই দিলাম। তো এখানে দুই দেওয়ার ফলে দেখা গেল আমার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেড়ে গেছে। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেড়ে গিয়ে 4টে হয়েছে। তাহলে আমার এখানে আছে দুইটা, তাই এটাকেও আমার 4টে হাইড্রোজেন প্রয়োজন আছে, তাই এর সঙ্গে আমরা এখানে দুই দিলাম। এখন দেখো উভয় পক্ষে এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন 4টা, অক্সিজেন দুইটা, এখানে অক্সিজেন দুইটা। এটাই হচ্ছে আমার রাসায়নিক সমীকরণ। এভাবে আমরা যখন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করব, এই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের অনেকগুলো ধাপ আছে, 4টে ধাপ আছে কমপক্ষে, আরও একাধিক আছে। তাহলে আমি বিশেষ কিছু কিছু ধাপ উল্লেখ করব। এখন প্রথমে দেখা যায় একটু আগে যে রাসায়নিক সমীকরণটা দেখালাম, এইটা থেকে একটু লক্ষ্য করো, এইটা দিয়েই আমি এখানে দুইটা সমীকরণ আমি দেখাচ্ছি। এই একটা আর একটা আছে, যে দুইটা আগে দেখাইছি সেই দুইটাই দেখাই।
এখানে প্রথম যে সমীকরণটা আমরা দেখাইছি, এখানে দেখো হাইড্রোজেন এটা একটা মৌলিক গ্যাস, অক্সিজেন একটা মৌলিক গ্যাস, অর্থাৎ দুইটা মৌল একত্রিত হয়ে একটা যৌগ গঠন করেছে। দুইটা মৌল একত্রিত হয়ে একটা যৌগ গঠন করেছে। নিচে একটা মৌল আর একটা যৌগ গঠন করে বিক্রিয়া করে একটা যৌগ গঠন করেছে। এখানে একটা যৌগ গঠন হয়েছে, এখানেও একটা যৌগ গঠন হয়েছে। এখানে দুইটা মৌলের সমন্বয়ে যৌগ হয়েছে, এখানে একটা মৌল আর একটা যৌগের সমন্বয়ে যৌগ হয়েছে। তাহলে প্রথম যেটা হয়েছে যে মৌলে মৌলে মিলে যদি যৌগ হয়, এইটা হচ্ছে তোমার সংশ্লেষণ। এটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। এটা হচ্ছে মৌলে মৌলে যখন যৌগ হবে তখন এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। আবার এখানে মৌলের সাথে যৌগ, এটা যখন এটা হচ্ছে সংযোজন। সংযোজন, এই যে সংযোজন বিক্রিয়া, আবার এই সংশ্লেষণ বিক্রিয়া এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া। অর্থাৎ মৌলে মৌলে যখন যৌগ হয় এটা সংযোজন বিক্রিয়া, আবার যৌগ মৌল মৌল যৌগ মিলে যখন যৌগ হয় এটাও সংযোজন বিক্রিয়া। তবে এই সংযোজন যখন মৌলে মৌলে সংযোজন হচ্ছে, এর একটা বিশেষ নাম হয়েছে, যেটা হচ্ছে সংশ্লেষণ। তাহলে দেখা যাচ্ছে এই সংশ্লেষণ বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়ারই একটা অংশ, কিন্তু এই সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণের কোনো অংশ না। তাই আমরা এখানে একটা প্রশ্ন রাখতে পারি, ভাবে একটা কথা আমরা এভাবে বলতে পারি, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটাকে আরেকটু খোলাসাভাবে বলি, সকল সংশ্লেষণ বিক্রিয়া অর্থাৎ মৌল মৌল যৌগ এটা সংশ্লেষণের অন্তর্ভুক্ত। মৌল যৌগ যৌগ এটাও সংশ্লেষণ, কিন্তু এই মৌল মৌল যেটা এটা যখন সংশ্লেষণ নাম দিচ্ছি তখন এটা সংযোজনের আওতাভুক্ত। আবার তাহলে এখানে যখন সংযোজন বলছি এর ভিতর যৌগ থাকতেছে মৌল থাকতেছে, দুই রকমই থাকতেছে। সুতরাং এখানে বলা যাবে সংশ্লেষণ বিক্রিয়া যেমন সংযোজন বিক্রিয়া, কিন্তু সংযোজন বিক্রিয়া সে নিজেই সংযোজন, কিন্তু এটা সংশ্লেষণ হচ্ছে না, কারণ সংশ্লেষণ হতে গেলে সেখানে শুধু মৌল থাকতে হবে। এভাবে যাও, আশা করি তোমরা এখানে এটা সম্পর্কে একটা ধারণা নাও। আগামী ক্লাসে এই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া উদাহরণ সহযোগে আবার এখান থেকে আমি পুনরায় এই রাসায়নিক বিক্রিয়াগুলো দেখাবো। আশা করি তোমরা এইটা নিজেরা বাড়িতে একটু পড়ে এই সম্পর্কে সাধারণ একটু ধারণা নেবে। এই পর্যন্ত এখন আর আমি এক সময় বাড়াবো না। সকলের শারীরিক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের নিজের শেষ করি।